ইস্তাম্বুল, তুরস্ক। অভূতপূর্ব এবং রোমহর্ষক ঘটনা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। অভিযোগ, গাজায় ধারাবাহিক জাতিহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। ইস্তাম্বুলের প্রসিকিউটরের কার্যালয় থেকে এই চাঞ্চল্যকর ঘোষণা আসে। আন্তর্জাতিক রাজনীতিতে এটি এক ভয়াবহ মোড়। তুরস্কের টার্গেট ইসরায়েলের শীর্ষ নেতৃত্ব। তুরস্কের এই কঠোর পদক্ষেপের তালিকায় শুধু নেতানিয়াহু একাই নন, আছেন ইসরায়েলের উচ্চপদস্থ আরও অন্তত ৩৬ জন কর্মকর্তা। এটি একটি বিস্ফোরক তালিকা। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির, সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির। এই তালিকা ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক ক্ষমতার শীর্ষ বিন্দুগুলিকে সরাসরি নিশানা করেছে। এটি শুধু একটি আইনি প্রক্রিয়া নয়, এটি তুরস্কের পক্ষ থেকে ইসরায়েলের যুদ্ধনীতির বিরুদ্ধে এক শক্তিশালী হুঙ্কার। ভয়াবহ অভিযোগের বিবরণ। ইস্তাম্বুলের প্রসিকিউটর কার্যালয়ের বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সুনির্দিষ্ট এবং মর্মান্তিক। আল আহলি ব্যাপটিস্ট হাসপাতাল হামলা, অক্টোবর ২০২৩। এই হামলায় ৫০০ মানুষ নিহত হওয়ার ঘটনাটিকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। চিকিৎসা সরঞ্জাম ধ্বংস, ফেব্রুয়ারি ২০২৪। ইচ্ছাকৃতভাবে মানবিক সহায়তা এবং চিকিৎসার সরঞ্জাম ধ্বংসের অভিযোগ। মানবিক অবরোধ, গাজাকে অবরুদ্ধ রাখা এবং যুদ্ধ আহতদের মানবিক সহায়তা থেকে বঞ্চিত করার অভিযোগ। বিবৃতিতে বিশেষভাবে তুরস্ক নির্মিত তুরস্ক ফিলিস্তিন ফ্রেন্ডশিপ হাসপাতালের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে গত মার্চে ইসরায়েলি বোমা হামলা হয়। এই আক্রমণকে তুরস্ক নিজের ওপর আঘাত হিসেবে দেখছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দীর্ঘকাল ধরে ইসরায়েলের নীতির কট্টর সমালোচক। এই গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রমাণ করে যে তুরস্ক শুধু মুখে নয়, বরং কার্যত আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলকে কোণঠাসা করতে প্রস্তুত। তুরস্কের এই পদক্ষেপের মাধ্যমে প্রমাণিত হল তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেনি। তারা নিজেদের আইনি পথ ব্যবহার করে একটি সার্বভৌম শক্তি হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করল। এটি কেবল একটি প্রতীকী পদক্ষেপ নয়, এটি ভবিষ্যতে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার পথ খুলে দিতে পারে, যা নেতানিয়াহুর মতো নেতাদের বিশ্ব ভ্রমণকে সীমাবদ্ধ করে দেবে। নেতানিয়াহুর বিরুদ্ধে এটি প্রথম পরোয়ানা নয়। এর প্রায় ১ বছর আগে আইসিসি নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগে পরোয়ানা জারি করেছিল। গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে যে মামলা করেছে, সেখানেও তুরস্ক গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে যুক্ত হয়েছে। এই পদক্ষেপগুলো মিলে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপের একটি ঘূর্ণিঝড় তৈরি করেছে। প্রতিক্রিয়া, ইসরায়েল ও হামাস। ইসরায়েলের প্রতিক্রিয়া ছিল তীব্র ও ঘৃণাপূর্ণ। পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এই পদক্ষেপকে প্রচারণার কৌশল বলে প্রত্যাখ্যান করেছেন। ইসরায়েল এটিকে আইনি পদক্ষেপের বদলে রাজনৈতিক চাল হিসেবে দেখছে। অন্যদিকে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস এই ঘোষণাকে আন্তরিক অবস্থান এবং মানবিক আচরণ হিসেবে স্বাগত জানিয়েছে। হামাস বলেছে, এই পদক্ষেপ ফিলিস্তিনি জনগণের প্রতি সুবিচার নিশ্চিত করে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৮,৮৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,৭০,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। তুরস্কের এই আইনি পদক্ষেপ আন্তর্জাতিক স্তরে নেতানিয়াহুকে কতটা চাপের মুখে ফেলে এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল এই পরোয়ানার বিষয়ে কী অবস্থান নেয় তা জানতে অপেক্ষা করতে হবে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর সৌদি আরবের ক্ষেপণাস্ত্র হামলার বিরল পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের জন্ম দিয়েছে। লেবাননে ইসরায়েলের হামলার খবরের মধ্যেই এই অপ্রত্যাশিত সৌদি সামরিক অভিযান সংঘটিত হল। ইরানের রাষ্ট্র সমর্থিত সংবাদ সংস্থা মেহে নিউজ এই সামরিক অভিযানকে বোমা হামলা বলে দাবি করেছে এবং বলেছে যে এটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বা MBS এর সামরিক অভিযানের অংশ। ইয়েমেনের সায়াদা প্রদেশের রাজি সীমান্তবর্তী গ্রামগুলিকে লক্ষ্য করে এই সৌদি ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। ইরানের মেহের নিউজ এজেন্সির মতে, স্থানীয় কর্তৃপক্ষ এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ইরান ইয়েমেনের আনসারুল্লাহ হুথি বিদ্রোহীদের সে দেশের বৈধ শাসক হিসেবে গণ্য করে এবং তাদের সঙ্গে তেহরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়।
বেহিন নিউজ আরও জানায় যে স্থানীয় কর্তৃপক্ষ সীমান্তের কাছাকাছি আবাসিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে। কর্মকর্তারা রিপোর্ট করেছেন হামলাটি বুধবার রাজি জেলার বেসামরিক অঞ্চলে ঘটেছে। যদিও প্রাথমিক প্রতিবেদনে ঘরবাড়ির ক্ষতির ইঙ্গিত দেওয়া হয়েছে, তবে হতাহতের পরিসংখ্যান এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। এই হামলা এমন সময় ঘটল যখন ইয়েমেনের সংঘাতের ইতিহাস অত্যন্ত তিক্ত। 10 বছরেরও বেশি সময় আগে সৌদি আরব ইয়েমেনে বিমান হামলা শুরু করেছিল, যা এই অঞ্চলে দশকব্যাপী মানবিক সংকটের জন্ম দেয়। এই সৌদি নেতৃত্বাধীন জোট অন্যান্য উপসাগরীয় রাজ্যগুলিকে নিয়ে সানাতে বোমা হামলা চালায়, যার ফলে 24,000-এরও বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং ইয়েমেন কার্যত টুকরো টুকরো হয়ে যায়। 2015 সালে শুরু হওয়া সংঘাতে সৌদি আরবের প্রাথমিক লক্ষ্য ছিল ইয়েমেনের প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর হুথিদের সানা থেকে বিতাড়িত করা, কিন্তু সেই লক্ষ্য ব্যর্থ হয় এবং সংঘাত উল্টো হুথি বিদ্রোহীদের আরও বেশি শক্তিশালী করে তোলে। হুথিদের বিরুদ্ধে প্রতিশ্রুত 6 সপ্তাহের বিজয় রিয়াদের জন্য একটি মারাত্মক কৌশলগত ভুল প্রমাণিত হয়েছিল। হুথিদের অসম প্রতিসম আক্রমণ এবং ড্রোন হামলা সৌদি যুদ্ধ পরিকল্পনার দুর্বলতা স্পষ্টভাবে উন্মোচিত করে দেয়। সৌদি সামরিক হস্তক্ষেপ শেষ পর্যন্ত ব্যর্থ হয় এবং ইয়েমেন বর্তমানে রাজনৈতিকভাবে খণ্ডিত ও অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে। দেশটি এখন হুথি বিদ্রোহী, দুর্বল সরকার এবং বিচ্ছিন্নতাবাদী শক্তির মধ্যে বিভক্ত। সবচেয়ে ভয়াবহ দিক হল সৌদি নেতৃত্বাধীন জোট এবং হুথিরা উভয়ই ইয়েমেনি জনগণের বিরুদ্ধে অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। হুথি বিদ্রোহী শক্তিগুলোকে একত্রিত করার লক্ষ্যে নেওয়া রিয়াদ চুক্তি এবং রাষ্ট্রপতি পরিষদ বছরের পর বছর ধরে ব্যর্থ হয়েছে। এরই মধ্যে হুথিরা লোহিত সাগরের হামলা এবং আঞ্চলিক প্রভাবের মাধ্যমে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে। তারা ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে গাজার সাথে সংহতি জানিয়ে বিশ্বব্যাপী বাণিজ্যকে ব্যাহত করার চেষ্টা করছে। কিন্তু এই সামরিক ও রাজনৈতিক খেলার শিকার ইয়েমেনি জনগণ। তারা এখনও এক দশকের যুদ্ধ, প্রজন্মের পরাজয় এবং ধ্বংসপ্রাপ্ত অবকাঠামোর ভয়াবহ পরিণতির শিকার। এই নতুন হামলা সেই ক্ষতকে আরও বাড়িয়ে তুলবে বলেই মনে করা হচ্ছে। একটা সময় ছিল যখন আকাশে আধিপত্য মানেই ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের F-22, F-35-এর জন্য রাডারের চোখ এড়িয়ে যাওয়া যেন জন্মগত অধিকার। কিন্তু আজ এই মঞ্চে চীন নতুন খেলার জন্ম দিতে চাইছে। এ কেমন পরিবর্তন? ওয়াশিংটনের কপালে আজ স্পষ্টতই চিন্তার ভাঁজ। যে প্রযুক্তিকেই তারা নিজেদের দুর্ভেদ্য দুর্গ মনে করত, আজ সেই দুর্গের দেয়াল ভেদ করার স্পর্ধা দেখাচ্ছে বেইজিং। যখন বিশ্বমঞ্চে কূটনীতির দাবা খেলায় ট্রাম্পের হাতে কিছু না থাকার হতাশা স্পষ্ট, ঠিক তখনই শি জিনপিং এর নীরবতা যেন ভবিষ্যতের এক শক্তিশালী ঘোষণার প্রতিচ্ছবি। চীন জানে তারা কি চায় এবং পশ্চিমারা জানে এই নতুন খেলায় চীন রাশিয়া জোটের উত্থান এ কোনো সাধারণ ঘটনা নয়। এই নতুন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টকে পর্যন্ত পরমাণু অস্ত্র পরীক্ষার মতো বিস্ফোরক সিদ্ধান্ত নিতে হচ্ছে। এ এক অসহায় পরাশক্তির আর্তনাদ। J-36 চীন এখন ষষ্ঠ প্রজন্মের দিকে। শত্রুর রাডারকে ধোঁকা দেওয়ার সেই স্টেলথ প্রযুক্তির মুকুটটা এতদিন ছিল যুক্তরাষ্ট্রের মাথায়, কিন্তু দেখুন চীন কি গতিতে, কি দৃঢ়তায় সেই মুকুট দখলের দিকে এগিয়ে চলেছে। এ যেন ময়দানের মাঝখান দিয়ে এক দুর্বার দৌড়। চীনের হাতে এখন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির 2টি প্রকল্প, আর তার মধ্যে একটি সেই J-36, যার নতুন প্রোটোটাইপ সম্প্রতি চীনের আকাশ ছুঁয়েছে। আর এর আকাশ ওড়া মানেই বিশ্বের প্রতিরক্ষা মানচিত্রে একটি ভূমিকম্প। এ শুধু একটি বিমান নয়, এ হলো শি জিনপিং এর অদম্য ইচ্ছা শক্তি। সামাজিক মাধ্যমে সেই বিশাল 3 ইঞ্জিন বিশিষ্ট স্টেলথ বিমানের ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই ঝড়ে উঠেছে সমরাষ্ট্র শিল্পে। J-36 ডানা মেলাছে। এটি প্রথম প্রকাশের মাত্র 10 মাসের মধ্যে দ্বিতীয় সংস্করণের উড্ডয়ন। এ এক বিস্ময়কর গতি। নতুন ইনটেক ডিজাইন, ল্যান্ডিং গিয়ার, এক্সস্ট লেআউট সবই পরিবর্তিত। কেবল আগের সংস্করণের সেই ডেল্টা আকৃতির ডানা এবং পাশাপাশি বসার ককপিট নকশা অক্ষত। এটি যেন চীনের নতুন আকাশ শাসনের সিলমোহর। এই নতুন প্রজন্মের যুদ্ধ বিমানগুলি শুধুমাত্র উঠতে পারলেই হবে না, এদেরকে মনুষ্যবিহীনভাবে বিমান বা ড্রোনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হতে হবে। J-36 এর মাঝেও সেই একই আমেরিকান ধাঁচের দক্ষতার ছাপ।
এখন পরিসংখ্যানের দিকে তাকান। ওয়াশিংটনের কাছে যখন ১৮৫টি F-22 এবং ৪০০টি F-35, সেখানে চীনের হাতে ৩০০ এর বেশি J-20। আর সবচেয়ে বড় কথা, চীন প্রতি ৮ দিনে একটি নতুন বিমান তৈরি করছে, যেখানে যুক্তরাষ্ট্রের F-35 এর বার্ষিক উৎপাদন হার মাত্র ১৪০টি। সময় কি ফুরিয়ে আসছে? আমেরিকান আধিপত্যের সেই সোনালী সময় কি তবে গধূলি আলোয় ফিকে হয়ে আসছে? এই গতি যদি অব্যাহত থাকে, তাহলে আগামী ২৩ বছরের মধ্যে চীন বিমান উৎপাদনে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলতে পারে। এশিয়া যদি এই গতিতে ভবিষ্যৎ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করতে থাকে, তাহলে পশ্চিমা দেশগুলি কেবল দর্শকের ভূমিকায় থাকবে। ইতিহাসের পাতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো আকাশে তাদের সেই একচ্ছত্র আধিপত্য হারাতে চলেছে। এ যেন ফুটবলের মাঠে শেষ বাঁশি বাজার ঠিক আগের মুহূর্ত। সবাই স্থির, রুদ্ধশ্বাস। নতুন এক পরাশক্তি তাদের সামরিক পেশি দেখাতে প্রস্তুত। পশ্চিমারা দুশ্চিন্তায়, চীন নীরব, আর আকাশে সেই J-36 যেন নতুন এক ইতিহাসের জন্ম দিচ্ছে। ইসরায়েলকে ধ্বংসের হুঁশিয়ারি, প্রস্তুত ইয়েমেনের হুথিরা। একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, যারা একসময় নিজেরাই আন্তর্জাতিক জোটের হামলার শিকার ছিল, তারাই এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী সামরিক শক্তি ইসরায়েলের বিরুদ্ধে ইতিহাস ও ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার মতো চরম হুঁশিয়ারি দিচ্ছে। ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিয়ে বিশ্বকে চমকে দিয়েছে। তাদের এই প্রস্তুতি এখন শুধু হুমকি নয়, লোহিত সাগরের বুকে এক রোমহর্ষক বাস্তব। হুথিদের কঠিন বার্তা, মোক্ষম জবাবের প্রস্তুতি। আল মাসিরা টিভির এক প্রতিবেদন অনুসারে হুথি গোষ্ঠীর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারাজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েল ও তার পশ্চিমা সহযোগীরা যে হুমকি দিচ্ছে, তা তাদের আকাঙ্ক্ষিত আগ্রাসনকে বৈধতা দেওয়ার পায়তারা ছাড়া আর কিছু নয়। কিন্তু ইয়েমেন এসব ফাঁকা বলিতে ভয় পাওয়ার পাত্র নয়। তার কথায়, ইয়েমেন ফাঁকি ভরপ্রচার বা কাগজে কলমের কুরুচিপূর্ণ হুমকির মাধ্যমে নয়, বাস্তব পদক্ষেপে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। হুথিরা শুধু ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তু নয়, তাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত এমন মূল্য দিতে চাইছে, যা ইসরায়েলের ন্যূনতম কিছু নয়, বরং ইতিহাস ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। গাজায় চলমান গণহত্যার প্রতিক্রিয়ায় তাদের এই হুমকি মধ্যপ্রাচ্যে সংঘাতের এক নতুন এবং বিপজ্জনক অধ্যায়ের সূচনা করেছে। লোহিত সাগরে আতঙ্ক, হুথিদের সামরিক বজ্রমুষ্টি। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই হুথিরা এক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তাদের সামরিক পদক্ষেপের প্রধান মঞ্চ লোহিত সাগর। টার্গেট ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ। হুথিরা ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েল ও তার অংশীদারদের সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজগুলোকে নিশানা করে চলেছে। তাদের দাবি, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গাজায় আগ্রাসন বন্ধের চাপ সৃষ্টি করাই এর উদ্দেশ্য। অর্থনৈতিক আঘাত। এ হামলার মুখে ইসরায়েল তাদের জাহাজগুলোকে আফ্রিকার কেপ অফ গুড হোপ ঘুরে দীর্ঘ পথে যেতে বাধ্য হচ্ছে। এর ফলে একদিকে যেমন বাড়তি জ্বালানি খরচ হচ্ছে, তেমনি পরিবহনে বাড়তি সময় ব্যয় করতে হচ্ছে। এই ধাক্কা ইসরায়েলের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। কিন্তু হুথিদের এই শক্তির উৎস কোথায়? ইয়েমেনের এই গোষ্ঠীটি তাদের বছরের পর বছর ধরে চলা গৃহযুদ্ধের সময় নিজেদের সামরিক শক্তিকে অবিশ্বাস্যভাবে বাড়িয়ে তুলেছে। অত্যাধুনিক অস্ত্র ভান্ডার। তাদের হাতে রয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল, উন্নত ড্রোন এবং এমনকি চালকবিহীন জাহাজ USV। এগুলোর পাল্লা কয়েকশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যা ইসরায়েলের মূল ভূখণ্ড ও গুরুত্বপূর্ণ বন্দর পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা রাখে। অপ্রতিরোধ কৌশল। হুথিদের সস্তা কিন্তু কার্যকর একমুখী ড্রোন ব্যবহার এবং দূরপাল্লার মিসাইলের সমন্বয় বিশ্বের অন্যতম শক্তিশালী নৌশক্তিকেও চিন্তায় ফেলেছে। পরিণতি কি? আল ফারাহের কথায় পরিষ্কার, হুথিরা বিশ্বাস করে ইসরায়েলের লক্ষ্য একক আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা করা। তাই তারা হুমকি ছাড়াই প্রতিরোধ প্রদর্শনের জন্য প্রস্তুত। হুথিদের এই সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক ভূমিকম্প সৃষ্টি করেছে। যুদ্ধের আগুন কি এবার ইয়েমেন থেকে ইসরায়েলের মূল ভূখণ্ড পর্যন্ত ছড়িয়ে পড়বে? উত্তর দেবে সময় এবং ইয়েমেনের সামরিক পদক্ষেপ। আকাশে হঠাৎ দেখা গেল উড়ন্ত চাকতি।
সময়টা জুলাই 1947। আমেরিকার শহর থেকে শহরে মানুষ বলতে লাগলো, আমরা কিছু দেখেছি, উড়ন্ত অজানা কিছু ইউএফও। সব শুরু 1 মাসের আগের এক বিকেলে। বেসরকারি পাইলট কেনেথ আর্নল্ড বলেছিলেন তিনি দেখেছেন 9টি চকচকে বস্তু সিয়াটলের পাহাড়ের কাছে দ্রুত ছুটে যাচ্ছে, প্রতি ঘন্টায় প্রায় 2000 কিলোমিটার বেগে। এরপর যেন গোটা আমেরিকা পাগল হয়ে গেল। দেশ জুড়ে হাজারো মানুষ দাবি করতে লাগলো তারাও দেখেছে উড়ন্ত চাকতি। সংবাদ মাধ্যম গর্জে উঠল প্রশ্নে, আকাশে কি ঘুরে বেড়াচ্ছে? এমন সময় নিউ মেক্সিকোর এক সাধারণ কৃষক ম্যাক ব্রাজেল মনে পড়ল 3 সপ্তাহ আগে তার ক্ষেতে অদ্ভুত কিছু পাওয়া গিয়েছিল। টিন ফয়েল, রাবার আর পাতলা কাঠের টুকরো। তিনি টুকরোগুলো নিয়ে গেলেন স্থানীয় থানায়। এ খবর পৌঁছালো রসওয়েল আর্মি এয়ারফিল্ডে। সেখানকার কমান্ডার কর্নেল উইলিয়াম ব্যানজার্ড ঘোষণা দিলেন, উড়ন্ত চাকতির গুজব এবার সত্যি হলো, আমরা একটি ডিস্ক উদ্ধার করেছি। সারা আমেরিকা স্তম্ভিত। মনে হলো এবার এলিয়েনের অস্তিত্ব প্রমাণিত। কিন্তু পরদিনই সেনাবাহিনী হঠাৎ মুখ ফিরিয়ে বলল, না, ওটা কোনো ইউএফও নয়, ওটা কেবল একটা আবহাওয়ার মাপার বেলুন। ছবি প্রকাশ করলো এক অফিসার, হাতে ধরে আছে সেই টুকরো। মিডিয়া চুপ, গল্প শেষ। কিন্তু শেষটা কি সত্যিই শেষ ছিল? রসওয়েল রহস্যের পুনর্জন্ম। 3 দশক পরে 1970-এর শেষের দিকে ফের উঠল গুঞ্জন। বলা হলো একটি ভিন গ্রহের মহাকাশযান বিদ্যুৎ চমকে ধ্বংস হয়েছিল, আর সেনারা উদ্ধার করেছে মৃত এলিয়েনদের দেহ। 1980 সালে প্রকাশিত হয় বই দ্য রসওয়েল ইনসিডেন্ট। লেখক মেজর জেসি মার্সেল দাবি করেন, আমি যেসব ধ্বংসাবশেষ দেখেছি তা পৃথিবীতে তৈরি নয়। এরপর থেকেই রসওয়েল হয়ে যায় কিংবদন্তি। লোককথা ছড়িয়ে পড়ে এক জীবিত এলিয়েনকে নাকি গোপনে রাখা হয়েছে এক রহস্যময় স্থানে। সে স্থানের নাম এরিয়া 51। এরিয়া 51 রহস্যের মরুভূমি। নেভাদার জনশূন্য মরুভূমির মাঝে অবস্থিত এই খাঁটি। চারপাশে তারের বেড়া, বোর্ডে লেখা অনধিকার প্রবেশে গুলি চালানো হবে। 2019 সালে পডকাস্টার জো রোগান সাক্ষাৎকার নেন বব লাজার নামে এক ব্যক্তির, যিনি দাবি করেন, আমি এরিয়া 51-এ কাজ করেছি। সেখানে ছিল একটি উড়ন্ত চাকতি। আমাদের কাজ ছিল এলিয়েন প্রযুক্তি উল্টোভাবে বিশ্লেষণ করা। এই গল্পে অনুপ্রাণিত হয়ে এক ছাত্র স্টর্ম এরিয়া 51 নামে মজা করে ফেসবুকে ইভেন্ট খুলেছিল। সবাই মিলে ঢুকে পড়ি, তারা তো সবাইকে আটকাতে পারবে না। 2 মিলিয়নের বেশি মানুষ সাইন আপ করে। শেষমেশ সেটি পরিণত হয় এক ছোট্ট মিউজিক ফেস্টিভ্যালে। কেউ ঢোকেনি খাঁটিতে, কিন্তু রহস্যের গন্ধ তখন ছড়িয়ে গেছে বিশ্বজুড়ে। 1994 সালে মার্কিন বিমান বাহিনী জানালো সেই 1947 সালের টুকরোগুলো আসলে ছিল এক গোপন পারমাণবিক নজরদারি প্রকল্প। কিন্তু মানুষ আর বিশ্বাস করল না। দশকের পর দশক মার্কিন সরকার অস্বীকার করেছে, এখন হঠাৎ সত্য বলছে। বিশ্বাস হারিয়েছে সবাই। এরিয়া 51 এখন কেবল এক সামরিক ঘাঁটি নয়, এটি রহস্যের প্রতীক, মানুষের অজানার প্রতি অন্তহীন কৌতূহলের প্রতিচ্ছবি। আজও পর্যটকরা আসে এক্সট্রা টেরেস্ট্রিয়াল হাইওয়ে এর ধারে। দূর থেকে তাকিয়ে দেখে সেই নিষিদ্ধ আকাশের দিকেই। যেন এক প্রশ্ন এখনো ভাসে মরুভূমির হাওয়ায়, সত্যিই কি তারা একা, নাকি আমাদের মাঝেই আছে কেউ অন্য জগতের? ইরান রাশিয়ার নতুন রেল কৌশল। নিষেধাজ্ঞার শৃঙ্খল ভাঙছে 2 দানব। নিষেধাজ্ঞা পশ্চিমা দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, যে অস্ত্র দিয়ে তারা দেশকে দেশ থেকে, অর্থনীতিকে জীবন থেকে বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু এবার ইরান ও রাশিয়া মিলে সেই শৃঙ্খল ভাঙতে যাচ্ছে। একটি রেললাইন তৈরি হচ্ছে যা কেবল লোহা আর পাথরের নয়, এটি এক নতুন ভূ রাজনৈতিক মানচিত্রের ঘোষণা। ইরানের উত্তরাঞ্চলের রাশিদ শহর থেকে আজারবাইজানের সীমান্তবর্তী আস্তারা পর্যন্ত 162 কিলোমিটার দীর্ঘ এক রেলপথ নির্মাণে হাত মিলিয়েছে তেহরান ও মস্কো। এই প্রকল্পের নাম ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর INSTC, যা ভারত মহাসাগর থেকে ইউরোপ পর্যন্ত পণ্য পরিবহনের সময় ও খরচ দুই বদলে দেবে। মেহের নিউজ জানিয়েছে, রাশিদ আস্তারা রেল লাইন সম্পূর্ণ হলে বাণিজ্যের খরচ কমবে 30%, আর সময় লাগবে 37 দিনের বদলে মাত্র 19 দিন। অর্থাৎ সুয়েজ খাল ঘুরে যে পণ্য মাসখানেক পরে পৌঁছাতো, এখন তা পৌঁছাবে অর্ধেক সময়েই। এ যেন নিষেধাজ্ঞার বুকে ছুরি বসানো এক প্রকল্প। বিশ্লেষকরা বলছেন, এই রেল লাইন শুধু অর্থনীতির নয়, এটি এক কৌশলগত বিপ্লব।
কারণ এটি পশ্চিমা নৌশক্তির খবরদারি থেকে পুরোপুরি মুক্ত। সুয়েজ খাল, মাল্লাকা প্রণালী, যেখানে মার্কিন যুদ্ধ জাহাজের ছায়া সবসময় ভাসে, সেই পথ এড়িয়ে সরাসরি যুক্ত হবে ইরান, রাশিয়া, আজারবাইজান, ভারত ও ইউরোপ। এই রেলপথ যেন এক স্থলপথের বিদ্রোহ, যা আমেরিকার নিষেধাজ্ঞা নীতিকে অকার্যকর করে দেবে। প্রকল্পটির বাজেট 60 কোটি ইউরো, আর এই অর্থের সিংহভাগ দিচ্ছে রাশিয়া নিজে। নির্মাণের দায়িত্ব তাদেরই অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের হাতে। তেহরান বলছে, এই রেলপথ তৈরি হলে ইরান আর কখনোই পশ্চিমা অবরোধে হাঁটু গেড়ে বসবে না। রাশিয়া বলছে, আমরা সমুদ্র পথে আটকে পড়ব না, আমরা রেলপথে জয় করব বিশ্বকে। এই রেল করিডোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি পশ্চিমা নৌশক্তির প্রভাব থেকে পুরোপুরি মুক্ত। সুয়েজ খাল বা মালাক্কা প্রণালীর মতো সামুদ্রিক পথে আমেরিকা যে খবরদারি চালায়, এই রেলপথ চালু হলে তা থেকে মুক্তি পেতে পারে রাশিয়া ও ইরান। এটি দুই দেশকে একটি সমান্তরাল অর্থনৈতিক ব্যবস্থায় বিচ্ছিন্ন দেশ থেকে অর্থনীতির গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করতে পারে। এই করিডোর কেবল পরিবহন প্রকল্প নয়, এটি এক অর্থনৈতিক প্রতিশোধের রূপকথা, যেখানে নিষেধাজ্ঞায় ক্লান্ত দুই দেশ নিজেদের ভাগ্য নতুন করে লিখছে লোহার রেল লাইনের উপর দিয়ে। যে পথে ট্রেন ছুটবে তার শব্দে থাকবে চ্যালেঞ্জ, তোমরা আমাদের থামাতে চেয়েছিলে, কিন্তু আমরা পথে বদলে ফেলেছি। রাশিয়া থেকে আস্তারা, এই লাইন শুধু দুটো শহরকে নয়, সংযুক্ত করবে এক ভিন্ন দুনিয়াকে। এক দুনিয়া যেখানে আমেরিকার নিষেধাজ্ঞা হারিয়ে যাবে ইস্পাতের ঝনঝন শব্দে, আর উঠবে নতুন এক সূর্য, ইরান ও রাশিয়ার ঐক্যের সূর্য। বিশ্ব রাজনীতির মানচিত্রে এই রেল লাইন এক নতুন রেখা টানছে। সেই রেখা বলে দিচ্ছে, পশ্চিম যতই অবরোধ দিক না কেন, পূর্ব তার পথ নিজেই তৈরি করে নেয়। এই রেল লাইন কেবল পথ নয়, এটি প্রতিরোধের প্রতীক। এটি ইরান ও রাশিয়ার প্রতিশোধের ট্রেন, যার ধোঁয়ায় হারিয়ে যাবে নিষেধাজ্ঞার দেয়াল। ইরানের আগুনে কাঁপছে ওয়াশিংটন ও জেরুজালেম। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র শক্তি ফিরিয়ে আনছে তেহরান। আকাশ ছিল ধোঁয়ায় ঢাকা, কিন্তু ছায়ের নিচে আবারও নড়ে উঠছে পুরনো শক্তি ইরান, যে শক্তি নত হয় না, ভয় পায় না, থেমেও যায় না। ওয়াশিংটন আর জেরুজালেম আজ উদ্বেগে ভরপুর, কারণ যে ক্ষেপণাস্ত্রগুলো একসময় আকাশ চিরে গিয়েছিল, সেগুলোর আওয়াজ আবার শোনা যাচ্ছে। সাম্প্রতিক CNN প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহরান চুপিসারে তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরায় চালু করছে, আরো দ্রুত, আরো নিখুঁতভাবে। জুন মাসের সেই 12 দিনের যুদ্ধ এখন ইতিহাস, কিন্তু তার প্রতিধ্বনি এখনো পশ্চিমা রাজধানীগুলোর দেয়ালে বাজছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী সেই যুদ্ধেই ইরান নিক্ষেপ করেছিল প্রায় 550টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 1000টিরও বেশি ড্রোন। আকাশ তখন আগুনে ভরা, প্রতিরক্ষা ব্যবস্থা তখন ওভারলোড। মার্কিন ও মিত্র প্রযুক্তির সহায়তায়ও সব আক্রমণ ঠেকানো যায়নি। নিহত হয় 28 জন, আহত 3000-এরও বেশি। তেহরান দেখিয়েছে তারা শুধু হুমকি দেয় না, বাস্তবেও আঘাত করতে জানে। ক্ষেপণাস্ত্রগুলো পেরিয়ে গিয়েছিল কয়েকশো কিলোমিটার, তেল আবিবের আকাশেও গর্জেছিল ইরানের নাম। এই শক্তির মূলে আছে তাদের পুনর্গঠনের জেদ। ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলির দাবি, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান যুদ্ধপূর্ব সক্ষমতা ফিরিয়ে আনতে মরিয়া। চীন থেকে আসা কাঁচামাল, রাতের আধারে চলা চালান, সব মিলিয়ে এক নীরব পুনর্জাগরণ। পশ্চিমা গোয়েন্দারা জানাচ্ছেন, ইরান এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা প্রতি মাসে কয়েকশো ক্ষেপণাস্ত্র উৎপাদনে সক্ষম হতে পারে। ওয়াশিংটন প্রকাশ্যে কিছু বলছে না, জেরুজালেমও নীরব, কিন্তু সবাই জানে নীরবতা মানে শান্তি নয়, বরং এক ভয়ানক প্রস্তুতি। মার্কিন প্রশাসনের ভেতরে ফিসফিস করে শোনা যাচ্ছে, ইরানকে ঠেকানো যাবে তো? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এদিকে জনসম্মুখে ঘোষণা দিয়েছেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু কেউ যদি আমাদের ভয় দেখায়, আমরা তাকে শেখাবো কিভাবে প্রতিরোধ করতে হয়। তার এই এক বাক্যেই যেন তেহরানের নতুন দর্শন, প্রতিরোধী শক্তি, ধৈর্যই অস্ত্র। বিশ্লেষকরা বলছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শুধু অস্ত্র নয়, এটি তাদের জাতীয় মর্যাদার প্রতীক। যুদ্ধের আগুন পেরিয়ে তারা এখন আরো দৃঢ়। নতুন করে কারখানা গড়ছে, জ্বালানি আমদানি করছে, স্যাটেলাইটে দেখা যাচ্ছে নতুন লঞ্চ সাইটের কার্যক্রম। ইরান আজ যেন এক ঘুমন্ত দৈত্য, যাকে অনেকে ভেবেছিল পরাজিত, কিন্তু সে কেবল অপেক্ষা করছিল। পুনর্গঠন শেষ হলে তার ক্ষেপণাস্ত্র কি আবার আকাশ ছুঁবে? আর তার নাম শুনেই কেঁপে উঠবে তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত। একটি বার্তা যেন তেহরানের বাতাসে ভাসছে,
আমাদের ধ্বংস ভেবেছিলে? ভুল করেছ। আমরা ধ্বংস থেকে জন্ম নিই। ইরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জলানি বলেছেন, ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলো দেশটির প্যাসিভ ডিফেন্স মডেলের সাফল্যের প্রতীক এবং শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ ক্ষমতার বাস্তব প্রমাণ। তিনি বলেন, ইরানের সাবেক আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স প্রধান মেজর জেনারেল আমির আলী হাজিজাদে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলোর নকশা ও নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অবশেষে উড়ল ইরানের সিমোর্গ। আকাশে যেন পৌরাণিক পাখির ডানা, বাস্তবে তেহরানের প্রযুক্তির জয়। অবশেষে ইরান পেরেছে। যা ছিল একসময় কল্পনা, যা ছিল অসম্ভবের সীমান্তে, আজ তা বাস্তব। আয়াতুল্লাহ আলী খামেনির তেহরান এবার আকাশে তুলেছে নিজস্ব ডানায় তৈরি এক বিস্ময়, নাম সিমোর্গ। ফার্সি পুরাণের পৌরাণিক পাখি, যার ডানায় নাকি লুকিয়ে থাকে আগুন, জ্ঞান আর অমরত্বের ছোঁয়া। আজ সেই সিমোর্গ শুধু গল্পে নয়, উঠছে সত্যিকার আকাশে। মঙ্গলবার মধ্য ইরানের শাহির শহরের বিমান ঘাঁটিতে গর্জে উঠল দুটি শক্তিশালী ইঞ্জিন। গর্জনের সাথে উঠে গেল ইরানের গর্ব, তার প্রযুক্তি, তার স্বাধীনতার প্রতি। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা ও পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা। মুহূর্তটা যেন শুধু এক উড়ান নয়, এক জাতির পুনর্জন্ম। ইরানের আকাশে যে পাখি উড়ল, তার ভেতরে শুধু ধাতু নয়, আছে এক জাতির প্রতিশোধের ইতিহাস। একসময় নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটি আজ সেই বাধার ভেতর দিয়েই বানিয়েছে নিজস্ব কার্গো বিমান, নিজস্ব প্রযুক্তিতে, নিজস্ব হাতে, নিজস্ব স্বপ্নে। ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশন জানিয়েছে, সিমোর্গকে বহরে যোগ দেওয়ার আগে 100 ঘন্টা পর্যন্ত বিভিন্ন পরিস্থিতিতে উড়ান পরীক্ষা করতে হবে। 15 বছরের পরিশ্রমে তৈরি এই বিমান এখন তেহরানকে নিয়ে গেছে বিশ্বের সেই 20টি দেশের তালিকায়, যারা নিজেদের নকশায় বিমান তৈরি করতে পারে। প্রেস টিভি জানায়, সিএএ প্রধান হোসেন পুরফারজানে বলছেন, এই উড়ান শুধু প্রযুক্তির নয়, আত্মনির্ভরতার জয়। আমরা দেখিয়ে দিয়েছি নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারে না। সিমোর্গ কেবল একটি কার্গো বিমান নয়, এটি ইরানের নতুন কৌশলগত বার্তা। পশ্চিমা বিশ্বের চোখে চোখ রেখে বলা, আমরাও পারি নিজেদের শক্তিতে। বিমানটিতে রয়েছে দুটি 2500 হর্স পাওয়ারের ইঞ্জিন। এটি 6 মেট্রিক টন পণ্য 3900 কিলোমিটার দূরত্ব পর্যন্ত বহন করতে পারে। সর্বোচ্চ টেক অফ ওজন 21.5 মেট্রিক টন। হালকা, দ্রুত এবং চটপটে এই বিমানকে বলা হচ্ছে ইরানের আবহাওয়ার জন্য একদম আদর্শ। 2022 সালের মে মাসে সিমোর্গ প্রথম ফাস্ট ট্যাক্সি টেস্ট সম্পন্ন করেছিল। এরপর থেকে চলছিল এ সার্টিফিকেশন প্রক্রিয়া। এখন সেটি প্রায় শেষের পথে। বিশেষজ্ঞরা বলছেন, এই বিমান ইরানের সামরিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে। দেশের স্থল ও নৌবাহিনীর ঘাঁটিগুলোর মধ্যে দ্রুত সরঞ্জাম, রসদ বা সেনা পরিবহনে এটি হবে গেম চেঞ্জার। এমনকি ভবিষ্যতে এটি স্বল্প পল্লার যাত্রী পরিবহনেও ব্যবহার হতে পারে। আর সেখানেই ইরানের পরিকল্পনার গভীরতা। যখন পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞার দেয়াল তুলে তেহরানকে আটকে রাখতে চায়, তখন ইরান নিজের আকাশে তৈরি করছে বিকল্প এক মহাবিশ্ব, যেখানে প্রযুক্তি, গর্ব আর প্রতিরোধ মিলে গড়ে তুলছে নতুন বাস্তবতা। আজ আকাশে উঠছে সিমোর্গ, কিন্তু আসলে উঠছে এক দেশের আত্মবিশ্বাস। এই উড়ান প্রমাণ করছে ইরানের শক্তি শুধু ক্ষেপণাস্ত্রে নয়, তার শক্তি মেধায়, প্রযুক্তিতে আর নিজের ভাগ্য নিজে গড়ে তোলার সাহসে। তেহরানের আকাশে আজ আবারও শোনা গেল সে অমর সুর, আমরা উড়ব কারণ আমাদের ডানা নিজেদের হাতে তৈরি। বিশ্ব রাজনীতিতে নতুন বিস্ফোরণ। বুরেভেস্টেনিকের আগুনে কাঁপছে পশ্চিমা দুনিয়া। রাশিয়া যখন তার নতুন পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরেভেস্টেনিক মিত্রদের হাতে তুলে দেওয়ার প্রস্তাব রাখল, ঠিক সেই মুহূর্তে তেহরান থেকে ভেসে এলো এক কাঁপানো ঘোষণা, আমরা নতুন বিশ্ব ব্যবস্থা গড়ব। এ যেন এক সুরে বাঁচতে শুরু করেছে 3 শক্তির ত্রিমূর্তি, রাশিয়া, চীন ও ইরান। 26 অক্টোবর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উন্মোচন করেন এমন এক অস্ত্র, যা বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জ জানাতে পারে। বলা হচ্ছে, বুরেভেস্টেনিক একবার ছুটে গেলে তাকে থামানোর শক্তি পৃথিবীর কারণে। আর এই পরীক্ষার পরই পুতিনের ঘনিষ্ঠ সহযোগী দিমিত্রি মেদভেদেভ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, রাশিয়ার সব বন্ধুদের অভিনন্দন। শব্দটা যেন ছিল সংকেত, মিত্রদের ডাক। একদিন পর 27 অক্টোবর
তেহরানে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা। তিনি বলেন, চীন, রাশিয়া ও ইরান এই তিন দেশ এখন নতুন বিশ্ব ব্যবস্থা গঠনে নেতৃত্ব দিচ্ছে। তার এই বক্তব্য যেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের কানে ঝড় বইয়ে দিয়েছে। কারণ একদিকে রাশিয়া পারমাণবিক শক্তির নতুন অধ্যায় খুলেছে, অন্যদিকে ইরান তার কূটনৈতিক বন্ধুত্বকে রূপ দিয়েছে অস্ত্রের কৌশলে। 20 বছরের কৌশলগত চুক্তি কার্যকর করেছে রাশিয়া ইরান, আর 25 বছরের অংশীদারিত্ব চুক্তি ইরান চীনের হাতে শক্তভাবে বাঁধা। এই সম্পর্ক এখন শুধু কূটনৈতিক নয়, সামরিক বাস্তবতাও। 24 অক্টোবর আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA এর প্রধানকে যৌথ চিঠি পাঠায় রাশিয়া, চীন ও ইরান। চিঠিতে তারা জানায়, জাতিসংঘের প্রস্তাবের মেয়াদ শেষ, এখন থেকে ইরান স্বাধীন, অর্থাৎ নিষেধাজ্ঞার বেড়ি ছিঁড়ে ইরান তার পারমাণবিক পথ চালায়, আর থামবে না। 18 অক্টোবর তারা একই দাবি পাঠায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে। তারা পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ তোলে, তোমরা অবৈধভাবে ইরানকে আটকে রাখতে চাইছো, কিন্তু ইতিহাসের গতিপথ তোমাদের হাতে নেই। অন্যদিকে ওয়াশিংটনে যেন অস্থিরতা বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করেছেন। পরিবর্তে রাশিয়ার তেল শিল্পে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন। কিন্তু তাতে কি পুতিন থেমেছেন? না, বরং তার ক্ষেপণাস্ত্রই এখন হয়ে উঠেছে পশ্চিমের দুঃস্বপ্ন। চীনের সঙ্গেও ট্রাম্পের সম্পর্ক উত্তপ্ত। পুনর্নির্বাচনের পর থেকেই বাণিজ্য যুদ্ধ চলছে। 30 অক্টোবর তারা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের কথা, কিন্তু সেই সাক্ষাতের আগেই তৈরি হয়েছে অনিশ্চয়তার ঘন কুয়াশা। বিশ্ব রাজনীতি আজ যেন দুই সুপার পাওয়ারের সংঘর্ষ ক্ষেত্র। এক পাশে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা, অন্য পাশে জেগে উঠছে রাশিয়া, ইরান ও চীনের নতুন জোট, যেখানে পারমাণবিক শক্তি, কূটনৈতিক ঐক্য আর অদম্য প্রতিরোধের বার্তা মিশে গেছে এক সুরে। এ যেন নতুন শীতল যুদ্ধের সূচনা। এক প্রান্তে ওয়াশিংটনের নীরবতা, আর অন্য প্রান্তে মস্কো ও তেহরানের বাজনা। বিশ্ব ব্যবস্থা পাল্টাবে, ইতিহাস আবার লেখা হবে। রাশিয়া এখন শুধু এক দেশ নয়, এক ঘোষণা, অপরাজেয় শক্তির প্রতিধ্বনি। আর ইরান, সে হয়ে উঠছে সেই আগুন যার আলোয় পশ্চিম এখন তাকিয়ে আছে ভয়ের চোখে। ইরান কি সত্যিই এখন পাগলখোরা, সবকিছু উড়িয়ে দিয়ে দেবে? ইরানকে ঘিরে এমন আতঙ্ক বাতাসে ঘুরছে। তারা যে কোনো মুহূর্তে অপ্রত্যাশিত ও ভয়াবহ সিদ্ধান্ত নেবে, এমনটাই মনে করে অনেকেই। কিন্তু বাস্তবতা কি মোটেই এত সরল? পরিস্থিতি দেখে বোঝা যায় এখানেও জটিল এক খেলা চলছে। 12 দিনের সংঘাতে ইরান বিভিন্ন ধরনের রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। প্রথম দিকে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আর সেই সঙ্গে ইন্টারসেপ্ট সিস্টেম ভালো কাজ করলেও পরে সেটার কার্যকারিতা কিছুটা কমেছে বলে প্রতিবেদক। এটাকে শুধু প্রযুক্তির খেলা বলা যায় না, এটা আত্মবিশ্বাসের লড়াই। ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত পর্যন্ত বলেছেন, ইরান মনে করে হারানোর কিছু নেই। এমন অবস্থায় দেশের নেতৃত্ব ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। ইরানের শক্তি শুধু ক্ষেপণাস্ত্রেই সীমাবদ্ধ না। কূটনৈতিকভাবে তারা রাশিয়া ও চীন সহ কিছু মহাশক্তির সঙ্গে সম্পর্ক রাখে, আর আঞ্চলিকভাবে কিছু আরব দেশও গোপনে কূটনীতিক যোগাযোগ বাড়াচ্ছে। এসব মিলিয়ে ইরানের প্রভাব সীমিত নয়, এটি মধ্যপ্রাচ্যের মানচিত্রে বড় ধাক্কা দিতে পারে বলে অনেকে ভাবছেন। একই সঙ্গে বিশ্ব মহাশক্তির অবস্থান, বিশেষত মার্কিন ও ইউরোপীয় দিক থেকে কূটনীতির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শর্ত স্পষ্ট, ইরানকে পারমাণবিক সক্ষমতা থেকে বিরত রাখতে হবে। জাতিসংঘের পরমাণু কর্মসূচি বিষয়ক পর্যবেক্ষক সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলিতে প্রায় 400 কিলোগ্রাম 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। তেহরানের পূর্ণ সহযোগিতা ছাড়া সেখানে প্রবেশ করা সম্ভব নয়। IAEA প্রধান এই তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, ইরানের বেশিরভাগ সমৃদ্ধ ইউরেনিয়ামের সরবরাহ অক্ষত রয়েছে এবং সেটি এখনো ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রগুলির ভেতরেই মজুদ আছে। রাফায়েল গ্রোসি 18 অক্টোবর প্রকাশিত সুইস সংবাদপত্র নিউয়ে জুচার জেইতুনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, জাতিসংঘের সংস্থাটির অনুসন্ধানে জানা যায়, ইরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের অধিকাংশ ইস্পাহান এবং ফোর্দো পারমাণবিক কেন্দ্রগুলিতে মজুদ রয়েছে এবং কিছু আছে নাতানজেও। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক অনুমান করেন, সব মিলিয়ে ইরানের কাছে এখনো প্রায় 400 কিলোগ্রাম 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। এর আগে IAEA এর একটি গোপন প্রতিবেদনে পাওয়া যায়,
13 জুন পর্যন্ত ইরানের কাছে 440.9 কিলোগ্রাম বা 972 পাউন্ড পর্যন্ত 60% সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। গ্রোসি এনজেডজেডকে জানান, ইসলামী প্রজাতন্ত্রের কাছে এখনো প্রায় 400 কিলোগ্রাম রয়েছে। এতে মনে হয় আইএইএ এর মূল্যায়ন অনুযায়ী দেশটির মজুদ সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়নি। ইরানের বেশিরভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম এখনো দেশটির ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রগুলির ভেতরেই রয়েছে। আইএইএ এর এমন মূল্যায়ন তেহরানও স্বীকার করে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন, ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলির ধ্বংসস্তূপের নিচে সমৃদ্ধ পারমাণবিক উপাদানগুলি রয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলকে ধ্বংস করতে অঙ্গীকারবদ্ধ ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করার কথা অস্বীকার করে। তবে দেশটি এমন স্তরে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যার কোনো শান্তিপূর্ণ ব্যবহার নেই। ইরান আন্তর্জাতিক পরিদর্শকদের পারমাণবিক কেন্দ্রগুলি পরীক্ষা করতে বাধা দিয়েছে এবং দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়িয়েছে। জেরুজালেমের মতে, জুনে ইসরায়েল পরমাণু কর্মসূচিটির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার ঠিক আগে ইসলামী প্রজাতন্ত্র অস্ত্রায়নের দিকে পদক্ষেপ নিয়েছিল। ইরান মারাত্মক কাদের এবং এমাদ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, কারণ আইডিএফ গাজার যুদ্ধবিরতি ভেঙে দিয়েছে। গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ। ইরানের নতুন অস্ত্রাগার ইসরায়েলের জন্য সরাসরি সতর্কীকরণ। তেহরান থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য কাদের এইচ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে বলে জানা গেছে। গাজা যুদ্ধবিরতির পর ইরানের সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদনে বড় ধরনের আপগ্রেড চালু করেছে। আইআরজিসি ইরানের একটি ভূগর্ভস্থ ঘাঁটি থেকে উন্নত কাদের এবং এমাদ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। ওদিকে আইডিএফ দাবি করেছে, দক্ষিণ গাজার রাফায় হামাস যোদ্ধারা আকস্মিক আক্রমণ শুরু করেছে। প্রতিশোধ হিসেবে আইডিএফ রাফা শহরের একাধিক লক্ষ্যবস্তুতে বিশাল বিমান হামলা চালিয়েছে। এমন সময়ে ইরানের কাদের এবং এমাদ ক্ষেপণাস্ত্রের আপগ্রেডের খবর সামনে এলো। ইরানের কাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে এখন অ্যান্টি ইলেকট্রনিক যুদ্ধবিধ্বংসী ব্যবস্থা রয়েছে। এই আপগ্রেডগুলি জ্যামিং আক্রমণের বিরুদ্ধে আরও বেশি স্থিতিস্থাপকতা প্রদান করে। কাদের এই ভ্যারিয়েন্টটি ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 এ ব্যবহৃত হয়েছিল বলে জানা গেছে। এমাদ ক্ষেপণাস্ত্রটি একটি চালিত এবং নির্দেশিত পুনঃপ্রবেশ যানবাহন ব্যবস্থা এমএআরভি রয়েছে। এটি 1700 কিলোমিটার পর্যন্ত দূরত্বে 750 কেজি ওজনের ওয়ারহেড সরবরাহ করতে পারে। কাদের এইচ এবং এমাদ ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য। কাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এসএইচ এবং এস ভ্যারিয়েন্টে প্রথম প্রজন্মের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র। দৈর্ঘ্য 17 মিটার, ওজন 15 থেকে 17.5 টন, পরিসীমা 1350 থেকে 1950 কিলোমিটার। চালনা দ্বৈত পর্যায়, তরল এবং কঠিন জ্বালানি। উড়ানের পথ ব্যালিস্টিক। এখন অ্যান্টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দিয়ে সজ্জিত। অপারেশন ট্রু প্রমিস 3 এ ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কাদের এইচ ব্যবহার করা হয়েছিল। ইমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানের প্রথম দূরপাল্লার তরল জ্বালানি ক্ষেপণাস্ত্র, যার এমএআরভি ম্যানুভারেবল রি এন্ট্রি ভেহিকল রয়েছে। দৈর্ঘ্য 15.5 মিটার, ওজন 17 টনেরও বেশি, ওয়ারহেড 750 কেজি, রেঞ্জ 1700 কিলোমিটার। এমএআরভি বিমানের নির্দেশিকা এবং লক্ষ্য সংশোধনের অনুমতি দেয়। ছোট পাখনা নির্দেশিত ওয়ারহেড সমন্বয় সক্ষম করে। ম্যাগাজিন স্টাইলের ক্ষেপণাস্ত্র সালভো সিস্টেমের মাধ্যমে উৎক্ষেপক। দ্রুত মাল্টিপল লঞ্চ ভূগর্ভস্থ ঘাঁটির সাথে সামঞ্জস্যপূর্ণ। গাজা সিজফায়ার আবার সন্দেহজনক। আইডিএফ দক্ষিণ গাজার রাফায় হঠাৎ আক্রমণ চালানোর জন্য হামাসকে অভিযুক্ত করে। পারস্যের নতুন সূর্য। ইরানের গ্যাস ফিল্ড কি যুক্তরাষ্ট্রের ঘুম কাড়বে? মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্র পরিবর্তনের পথে তেহরান। পারস্য উপসাগরের উপকূলে বাতাসে ভারী ধুলো। দূরে তেলের কূপে আগুনের লাল আভা ঝলক দিচ্ছে, কিন্তু চারপাশে নীরবতা। এই নীরবতার মধ্যে ইরানি প্রকৌশলীরা বিশাল মরুভূমির নিচে আবিষ্কার করেছেন এমন এক সম্পদ যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভারসাম্য 1 দশকের জন্য বদলে দিতে পারে। এটি সেই মুহূর্ত যখন বিশ্ব রাজনীতির মানচিত্র আরেকবার নতুন করে আঁকা শুরু হলো। বিবিসি এক প্রতিবেদনে লিখেছে, ইরানের দক্ষিণাঞ্চলের এই নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার কোনো সাধারণ ঘটনা নয়। এটা এক ভূ রাজনৈতিক কৌশল। নিষেধাজ্ঞা পেরিয়ে ইরান এখন আর শুধু একটি তেলের দেশ নয়, এটা প্রযুক্তির, বিজ্ঞানের এবং কৌশলের দেশ।
নেতানিয়াহুর ৩ হুমকি এবং ইরানের শক্তি। কয়েক বছর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়েছিল ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি কি। তিনি দ্বিধা না করেই উত্তর দিয়েছিলেন, প্রথম হুমকি ইরান, দ্বিতীয় হুমকি ইরান, তৃতীয় হুমকিও ইরান। তখন এই কথাকে রাজনৈতিক নাটক মনে হলেও আজ তা এক নিষ্ঠুর বাস্তবতার প্রতিধ্বনি। কারণ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তি যখন চেয়েছিল অর্থনীতি চেপে ধরে ইরানকে হাঁটু গেড়ে বসাতে, তখন ঘটেছে উল্টোটা। ইরান নিষেধাজ্ঞার নিচে গড়ে তুলেছে এক আত্মনির্ভরশীল সামরিক ও প্রযুক্তিগত সাম্রাজ্য। পশ্চিমা শক্তি যে তালা দিয়ে ইরানকে বন্দী করতে চেয়েছিল, তার চাবি এখন ইরানের হাতে। ইরানের দক্ষিণাঞ্চলে পারস্য উপসাগরের উপকূল থেকে কিছু কিলোমিটার দূরে আবিষ্কৃত হয়েছে গ্যাস ফিল্ড। এতে মজুত রয়েছে প্রায় 10 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস এবং প্রায় 200 মিলিয়ন ব্যারেল তেল। এটি বাংলাদেশের বার্ষিক গ্যাস ব্যবহারের প্রায় 7 গুণ। ইরানের তেলমন্ত্রী বলেছেন, এটি শুধু জ্বালানি নয়, এটি সার্বভৌমত্বের শক্তি। আন্তর্জাতিক অর্থনীতিবিদরা বলছেন, এই আবিষ্কার ইরানের অর্থনীতিতে ট্রিলিয়ন ডলার যোগ করতে পারে। ইরান এখন শুধু জ্বালানির রপ্তানিকারক নয়, বরং মধ্যপ্রাচ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দু হতে চলেছে, যা সরাসরি সৌদি আরব, কুয়েত ও কাতারের আধিপত্যে আঘাত হানছে। নিষেধাজ্ঞাকে অস্ত্র বানানো। গল্প এখানেই শেষ নয়। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার পরেও ইরান যেভাবে তাদের রপ্তানি চালিয়ে যাচ্ছে, তা এক প্রকার গুপ্ত যুদ্ধের কৌশল। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী ইরান তাদের তেল চীনে পাঠাচ্ছে এবং বিনিময়ে কোনো ডলার না নিয়ে নিচ্ছে আধা তৈরি গাড়ি। সেই গাড়িগুলো ইরানের মেড ইন ইরান ট্যাগ লাগিয়ে বাজারে ছাড়া হচ্ছে। মার্কিন ভূ রাজনীতি বিশ্লেষকরা বলছেন, নিষেধাজ্ঞা এখন আর ইরানকে থামাতে পারে না, বরং এটি যুক্তরাষ্ট্রের দুর্বলতাকেই প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ করিম সাদিক মন্তব্য করেছেন, ইরান এখন নিষেধাজ্ঞাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা পশ্চিমা দেশগুলো আগে কল্পনাও করেনি। তেহরানের এই ক্রমবর্ধমান শক্তিতে ঘুম কেড়ে নিয়েছে ওয়াশিংটন ও তেল আবিবে। ইসরায়েল এখন সরাসরি সামরিক প্রস্তুতিতে নেমেছে। তেল আবিবে যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে অতিরিক্ত থার্ড মিসাইল ডিফেন্স ইউনিট এবং দক্ষিণ কোরিয়া থেকে আনা হচ্ছে প্যাট্রিয়ট সিস্টেমের নতুন ব্যাটারি। অন্যদিকে ইরানও বসেনি। তারা রাশিয়ার সহায়তায় প্রতিরক্ষা ব্যবস্থা পুনরুদ্ধার করেছে এবং চীনের লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হরমুজ প্রণালী থেকে ইরাক সীমান্ত পর্যন্ত সক্রিয় করেছে। এনপিটির বাঁধন ছেড়ে ইরান কি পারমাণবিক অস্ত্রের পথে? তেহরানের সীমাহীন ক্ষেপণাস্ত্রের ঘোষণা। মনস্তাত্ত্বিক যুদ্ধ নাকি নতুন বৈশ্বিক ভারসাম্যের সূচনা? এই মুহূর্তে সারা বিশ্বকে থামিয়ে দিয়েছে একটি মাত্র প্রশ্ন, ইরান কি এখন এনপিটি চুক্তির বাঁধা ভেঙে পারমাণবিক অস্ত্র তৈরির পথে? ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ঘোষণা ছিল স্পষ্ট, ইরান আইইএএ এর সাথে পরমাণু সহযোগিতা চুক্তি স্থগিত করেছে। এর অর্থ কার্যত ইরান এখন আর কোনো বহিরাগত সংস্থার কাছে তার পারমাণবিক কর্মসূচির জন্য জবাবদিহি করবে না। এই ঘোষণার পর বিশ্ব জুড়ে প্রশ্ন উঠেছে, তাহলে কি ইরান এবার পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দিতে যাচ্ছে, নাকি পশ্চিমা জোটকে এক মনস্তাত্ত্বিক ধাক্কা দিতে তেহরান খেলছে এক নতুন ভূ রাজনৈতিক দাবার চাল? এনপিটি বা নন প্রলিফারেশন ট্রিটি হলো পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের জন্য জাতিসংঘের একটি বৈশ্বিক চুক্তি। এই চুক্তিতে থাকা দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু যখন কোনো দেশ এই চুক্তি স্থগিত করে বা বেরিয়ে আসে, তখন তার মানে হলো সেই দেশ নিজের পারমাণবিক কর্মসূচির ওপর আর কোনো নজরদারি মেনে নেবে না। কূটনৈতিক মহলে কানাঘুষা শুরু হয়েছে, ইরান কি তাহলে এবার স্বাধীন পরমাণু রাষ্ট্রের পথে হাঁটছে? বিশ্লেষকরা বলছেন, গত জুন মাসে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বহু পরমাণু বিজ্ঞানী নিহত হওয়া এবং স্থাপনা ধ্বংসের পরই এই সিদ্ধান্তে বীজ রোপিত হয়েছিল। তেহরান এখন বলছে, তোমরা আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছ, এখন আমরা নিজেদের মতো চলব। ক্ষেপণাস্ত্রের সীমা তুলে নিলেন খামেনি। ইরানের সিদ্ধান্ত শুধু পরমাণু চুক্তি পর্যন্তই থামেনি, এর চেয়েও বড় পদক্ষেপ এসেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছ থেকে। দীর্ঘদিন ধরে 2200 কিলোমিটার পর্যন্ত সীমা ছিল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, কিন্তু এখন সেই সীমা আর নেই। এর অর্থ কি দাঁড়ায়? ইরান এখন চাইলে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে যা ইউরোপের গভীরে, এমনকি মার্কিন ঘাঁটিতেও পৌঁছাতে পারে।
বিশ্লেষকরা বলছেন এই সীমাহীন ক্ষেপণাস্ত্র ঘোষণা আসলে প্রতিশোধের প্রতিধ্বনি। তেহরানের সশস্ত্র বাহিনীর বিচার বিভাগের প্রধান আহমদ রেজা কাপুর খান তো স্পষ্ট করে বলেছেন, আমেরিকানরা ইরানের ক্ষেপণাস্ত্র রেঞ্জ 500 কিলোমিটারের নিচে নামানোর স্বপ্ন নিয়েই মরবে। অর্থাৎ ক্ষেপণাস্ত্র এখন জাতীয় মর্যাদার প্রতীক। ইরানের সামরিক কাঠামোতে চলছে এক অভূতপূর্ব জাগরণ। দেশটির রেভলিউশনারি গার্ড কর্পস আজ মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী এক সামরিক ইউনিট। তাদের হাতে এখন এমন অস্ত্র আছে যা 3000 কিলোমিটার দূরত্বেও আঘাত হানতে পারে। নৌবাহিনী হাতে নিয়েছে ফাতে কাদির নামের সাবমেরিন, আর আকাশে আছে খুররমশর 4, যার গতি শব্দের চেয়েও 3 গুণ বেশি। ইরানের চোখে প্রতিটি ক্ষেপণাস্ত্র শুধু ইস্পাত নয়, বরং তা হলো পশ্চিমা আধিপত্যের অপমানের জবাব। প্রেক্ষাপট এখন পরিষ্কার, ইরান আর কোনো বাধা মানছে না, না এনপিটি, না ক্ষেপণাস্ত্রের সীমা, না পশ্চিমা চাপ। প্রশ্ন হলো, এখন যখন তেহরান পরমাণু ও ক্ষেপণাস্ত্র দুই দিকেই সীমাহীন হয়ে উঠছে, তখন কি মধ্যপ্রাচ্য ঢুকছে এক নতুন অস্ত্র প্রতিযোগিতার যুগে? নাকি এই ইরানই তৈরি করবে নতুন বৈশ্বিক ভারসাম্য, যেখানে প্রতিরোধী হবে শান্তির নতুন সংজ্ঞা? ইরানের সামরিক প্রযুক্তি মধ্যপ্রাচ্যের শক্তির নতুন মানচিত্র। কে বলেছিল ইরান শুধু ইতিহাসের দেশ? আজকের ইরান হলো প্রযুক্তির দেশ, এক দেশ যাকে থামানো ক্রমে অসম্ভব হয়ে উঠছে। সামরিক শক্তির নতুন সংজ্ঞা লিখছে তেহরান। আকাশ থেকে সাগর, সাগর থেকে মহাকাশ, প্রতিটি দিকেই ইরান এখন বিশ্ব শক্তিদের চোখে কাঁটা হয়ে উঠেছে। ইরানের সামরিক শক্তির এই উত্থান হঠাৎ নয়। দীর্ঘ নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ এবং আন্তর্জাতিক চাপের মধ্যেও দেশটি নিজস্ব প্রযুক্তিতে গড়ে তুলেছে এমন সব অস্ত্র যা এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘুম কেড়ে নিচ্ছে। সবচেয়ে আলোচিত প্রযুক্তি হলো সেজ্জিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি 2 ধাপ বিশিষ্ট কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 2500 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ ইরানের সীমান্ত থেকে এটি সহজে পৌঁছে যেতে পারে ইসরায়েল বা সৌদি আরবের সামরিক ঘাঁটিতে। সেজ্জিলের সবচেয়ে বড় শক্তি এর চলমান নকশা, মুহূর্তে স্থান বদলে আঘাত হানতে পারে। এরপর আসে ইরানের স্বপ্নের যুদ্ধ বিমান কাহের F-313। এটি দেশীয়ভাবে তৈরি একক আসনের স্টেলথ জেট। রাডারে ধরা পড়ে না সহজে, নিম্ন উচ্চতায় উঠতে পারে এবং বোমা বা মিসাইল উভয়ই বহন করতে সক্ষম। যদিও পশ্চিমা বিশ্লেষকরা এর বাস্তবতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, তবুও ইরান বলছে এই বিমান ইতিমধ্যেই উড্ডয়নের জন্য প্রস্তুত। আকাশে শত্রুর হুমকি মোকাবিলায় ইরানের আরেক গর্ব বাভার 373। এটি অনেকের মতে রাশিয়ার S-400 এর সমকক্ষ। সর্বোচ্চ 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম এই প্রতিরক্ষা ব্যবস্থা ঘন্টায় ম্যাক 8 গতিতে ক্ষেপণাস্ত্র ছুটতে পারে। ইরানের বিজ্ঞানীরা নিজেরাই বানিয়েছেন এর রাডার ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা প্রমাণ করে তারা আর কারো ওপর নির্ভরশীল নয়। সামরিক নজরদারিতে যুক্ত হয়েছে আলবোর্স 3D রাডার। এটি একসাথে 300টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে, এমনকি নিচু উচ্চতার ড্রোন বা স্টেলথ জেটও এতে ধরা পড়ে। 450 কিলোমিটার দূর থেকে শত্রু শনাক্ত করতে পারা এই রাডার এখন ইরানের আকাশ সীমার নীরব প্রহরী। স্থলে যুদ্ধের জন্য রয়েছে কারার প্রধান যুদ্ধ ট্যাঙ্ক T-90 ও M1 আব্রামসের মিশ্র রূপ। এতে আছে লেজার রেঞ্জ ফাইন্ডার, কম্পিউটার নির্ভর টার্গেটিং সিস্টেম এবং 125 মিমি কামান। এক ট্যাঙ্ক জ্বালানিতে 500 কিলোমিটার চলতে পারে এটি। সাগরে ইরানের গোপন শক্তি হলো গাদির ক্লাস সাবমেরিন। পারস্য উপসাগরের অগভীর জলে লুকিয়ে থাকা এই সাবমেরিন শত্রুর নজর এড়িয়ে মুহূর্তেই মিসাইল ছুটতে পারে। ড্রোন যুদ্ধেও ইরান দেখিয়েছে বিপুল অগ্রগতি। মোহাজের 10 ড্রোন 24 ঘন্টা আকাশে ভেসে থাকতে পারে, 2000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে আর 300 কেজি বোমা বহন করতে পারে। এটি ইরানের গোয়েন্দা ও আক্রমণ দুই দিকেই একসাথে কাজ করছে। কিন্তু সবচেয়ে বড় চমক এসেছে পাতা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র থেকে। ম্যাক 15 গতিতে উঠতে সক্ষম এই অস্ত্র শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রায় অর্থহীন করে দিচ্ছে। আমেরিকাও জানে এই ক্ষেপণাস্ত্র আকাশে উঠলে আটকানো অসম্ভব। সবশেষে আছে শহীদ সোলেমানি যুদ্ধ জাহাজ, ইরানের নৌবাহিনীর গর্ব। এতে রয়েছে উন্নত রাডার, ড্রোন ডেক, দ্রুতগামী নৌকা নামানোর ক্রেন এবং ভয়ঙ্কর মিসাইল সিস্টেম। একসময় যাকে নিষিদ্ধ দেশ বলা হতো, আজ সেই ইরান প্রযুক্তির শক্তিতে মধ্যপ্রাচ্যের ভারসাম্য পাল্টে দিচ্ছে। নিষেধাজ্ঞা যতই বাড়ুক, ইরানের প্রতিরোধ যেন আরো দৃঢ় হয়। এটাই নতুন ইরান, যে ভয় পায় না, বরং ভয় দেখায়। ইসরায়েলি দখলের বিরুদ্ধে আরব বিশ্বের অগ্নিস্বর, নেতৃত্বে সৌদি আরব।
মধ্যপ্রাচ্যে নতুন এক কণ্ঠ উঠে এসেছে, দৃপ্ত, অটল ও ন্যায়ের দাবিতে সোচ্চার। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আরব ক্রোধের নেতৃত্ব এখন সৌদি আরবের হাতে। রিয়াদ যেন আজ সেই অগ্নিশিখা, যা নীরবতার দেয়াল ভেদ করে বলছে, ফিলিস্তিন আমাদের হৃদয়, এবং হৃদয় কখনো দখল করা যায় না। সৌদি আরবের ভূমিকা একটি দ্বিমুখী তলোয়ারের মতো। একদিকে তারা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে আরব বিশ্বের নেতৃত্ব ফিরে পাচ্ছে, অন্যদিকে ইসরায়েলকে অর্থনৈতিক ও কূটনৈতিক ফাঁদে ফেলার ক্ষমতাও রাখছে। এনবিএস-এর এই সাহসী পদক্ষেপ কেবল ইসরায়েলকে নয়, তার মিত্রদেরও এক কঠিন সংকটের মুখে ফেলে দিল। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এনবিএস নিজেই সামনে এসেছেন। ইসরায়েলি নেসাট যখন দখলকৃত পশ্চিম তীরকে নিজেদের সঙ্গে সংযুক্ত করার দুটি বিল পাশ করল, তখন রিয়াদ গর্জে উঠল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায় এটি কেবল একটি আইন নয়, এটি দখলদারিত্বের নতুন মুখোশ। পশ্চিম তীর দখলে ইসরায়েলি পার্লামেন্টে বিল অনুমোদন, কাতার, সৌদি আরব, জর্ডানের নিন্দা। সৌদি আরব সরাসরি ঘোষণা করেছে, দখলকৃত অঞ্চলের ওপর ইসরায়েলি নিয়ন্ত্রণ বৈধ নয়, এটি আন্তর্জাতিক আইনের নগ্ন লঙ্ঘন। রিয়াদ নেসাটের প্রাথমিক ভোটকে অবৈধ ও বিপজ্জনক বলে বাতিল ঘোষণা করেছে। সৌদি বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের সব বসতি সম্প্রসারণ এবং সংযুক্তিকরণ পদক্ষেপ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। রিয়াদ আবারও স্মরণ করিয়ে দিয়েছে 1967 সালের সীমান্ত রেখা, যেখানে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে, রাজধানী হবে পূর্ব জেরুজালেম। এই অবস্থান শুধু কূটনৈতিক নয়, প্রতীকীয় বটে। যেখানে অনেক আরব রাষ্ট্র নীরবতার আড়ালে নিজেদের স্বার্থ খুঁজছে, সৌদি আরব যেন ঘোষণা করছে, ন্যায় বিচার ছাড়া শান্তি আসবে না। সতর্ক করেছে, ইসরায়েলের এই পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এই পথ রক্তের, এই পথ অস্থিরতার। রিয়াদের কণ্ঠে যেন প্রতিধ্বনিত হচ্ছে সেই সতর্কবার্তা, যা একসময় আরব জোটের পতাকায় লেখা ছিল। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের উপর সকল আক্রমণ বন্ধ করতে হবে, আর ন্যায় ভিত্তিক দ্বিরাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এই নিন্দা কেবল কূটনীতির পৃষ্ঠায় সীমাবদ্ধ নয়, এটি এক আরব শক্তির জাগরণের ইঙ্গিত। যে শক্তি একসময় ইতিহাসে ইসলামী ঐক্যের প্রতীক ছিল, আজ আবার সেটি হয়ে উঠেছে ন্যায়ের পতাকা বহনকারী। সৌদি আরবের অবস্থান এখন যেন নতুন দিক নির্দেশনা দিচ্ছে পুরো আরব বিশ্বকে। রিয়াদ চুপ করে নেই, বরং বলছে, যে শান্তি দখলের ওপর দাঁড়ায় তা শান্তি নয়, প্রতারণা। রিয়াদ যেন এক ভিন্ন পথ বেছে নিয়েছে, সমঝোতার নয়, প্রতিবাদের। এবং সেই প্রতিবাদের ভাষা এখন সমগ্র আরব দুনিয়ায় প্রতিধ্বনিত হচ্ছে। যখন ফিলিস্তিনের মাটিতে আগুন, তখন সৌদি আরব যেন বলছে, আমরা নীরব থাকব না। ন্যায়ের সূর্য পশ্চিম তীরের আকাশেও উঠবে। আর এই ঘোষণায় এক ঝলক দেখা যাচ্ছে সেই পুরনো আরব শক্তি, যে শক্তি দমন নয়, প্রতিরোধে বিশ্বাস করে, যে শক্তি এখন আবার ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে প্রস্তুত। নীরবতায় কিছু উঠে আসে। শান্ত পাহাড়ের নিচে তেহরানের দক্ষিণ পূর্বে তেলাগান 2 আবার শ্বাস নিচ্ছে। এক নাম যা একসময় গোয়েন্দাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল, এক নাম যা মরতে চায় না। 2024 সালের অক্টোবরে ইসরায়েলি যুদ্ধ বিমানের হামলা তালেগান 2-কে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। আগুন, ধোঁয়া, ধ্বংস। বিশ্ব ভেবেছিল এই অধ্যায় শেষ। কিন্তু এবার উপগ্রহ চিত্র বলছে ভিন্ন কথা। নির্মাণ চলছে, পুনর্জন্ম শুরু হয়েছে। বিজ্ঞান ও আন্তর্জাতিক সুরক্ষা ইনস্টিটিউট নিশ্চিত করেছে, তালেগান 2 পুনর্নির্মিত হচ্ছে। প্রাচীন সামরিক কমপ্লেক্সে, যেখানে গোপনীয়তার আবরণ সবসময় ছায়া ফেলে, ধ্বংসের ধুলো ছড়িয়ে পড়েছে নতুন নির্মাণের কাজে, যেন আগের অগ্নি পরীক্ষার স্মৃতি ঢেকে রাখছে। তারপর ভিত্তি, তারপর অট্টালিকা। অগস্ট মাসে 45 বাই 17 মিটার বিশাল খিলানযুক্ত ভবন উত্থিত হয়েছে। পাশে 2টি ছোট ভবন এবং একটি নতুন খিলানযুক্ত কাঠামো, ধুলো আর দৃঢ়তার প্রতীক। বিশেষজ্ঞরা বলছেন, এটি সাধারণ পুনর্গঠন নয়, বিস্ফোরণ প্রতিরোধী দেয়াল, শক্তিশালী ছাদ, সামরিক নির্ভুলতা। একটি দুর্গ, একটি সাইট যা একবার বিমান হামলায় ধ্বংস হয়েছিল, এবার আরো শক্তিশালীভাবে উঠেছে। তালেগান 2 ছিল ইরানের গোপন AMAD পরিকল্পনার মূল কেন্দ্র। পারমাণবিক ওয়ারহেডের জন্য উচ্চ বিস্ফোরক ট্রিগার পরীক্ষা এখানেই হতো। এটি কখনো আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় আসেনি, গোপন, সুরক্ষিত, অস্বীকারযোগ্য। 2003 সালে AMAD প্রকল্প বন্ধ হওয়ার পর পশ্চিমা বিশ্বের নিঃশ্বাস চলছিল, কিন্তু গোয়েন্দারা জানিয়েছিলেন কার্যকলাপ আবার শুরু হয়েছে।
অক্টোবরে ইসরায়েলি আক্রমণ সেই সতর্কবাণীকে চ্যালেঞ্জ করেছিল। তাদের প্রতিশোধ ছিল স্পষ্ট, তবুও ধ্বংসের ছাই থেকে এখন আবার কিছু উঠে আসছে। এবার ইরান দেখাচ্ছে শক্তি, ইটের পর ইট, শক্তিশালী এবং সুরক্ষিত। বার্তা স্পষ্ট, আমরা শেষ করিনি। উপগ্রহ চিত্র, গোয়েন্দা নোট সবই উত্তেজনা বাড়াচ্ছে। পশ্চিমা বিশ্বের নজর এখন তালেবান 2 এর দিকে। ইরানের পারমাণবিক স্বপ্ন কি শুধু ধোঁয়ায় ঢেকে রাখা হবে, নাকি বাস্তবে শক্তি দেখাবে? বা চীনের মরুভূমিতে নির্মাণের ধুলো উঠছে, শক্তি উত্থিত হচ্ছে, তালেবান 2 তার ছাই থেকে ফিরে এসেছে। প্রশ্ন রয়ে যাচ্ছে, ইরান কি শান্তির জন্য নির্মাণ করছে, নাকি শক্তি প্রদর্শনের জন্য প্রস্তুতি নিচ্ছে? 18 অক্টোবর ইরানের জন্য ছিল এক বিশেষ দিন। এদিন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের 6 শক্তিধর দেশের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ রাখা নিয়ে তাদের যে চুক্তি হয়েছিল সেটির মেয়াদ শেষ হয়েছে। কার্যত ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েল বরাবরই সরব। তারাই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স সহ বিভিন্ন দেশকে এ নিয়ে চাপ দিয়ে আসছে। 2015 সালে ইরান ও বিশ্বের 6 প্রভাবশালী দেশ জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA সই করে। পরে 2018 সালে ওই চুক্তি থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেজন্য পরমাণু সমৃদ্ধকরণের একটি সীমা টেনে দেওয়া হয়। JCPOA এর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ইরান আর শর্ত মেনে চলবে না। ইরান অবাধে তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারবে। সেই সঙ্গে পরমাণু সমৃদ্ধকরণের সীমাও থাকছে না, যা ইরানকে পরমাণু অস্ত্র তৈরিরও সুযোগ করে দিতে পারে। গাজার নিয়ন্ত্রণ নিচ্ছে হামাস। বিশ্বাসঘাতক নিধন অভিযান, বিশ্ব শক্তির নীরবতা ও ট্রাম্পের ধমক। গাজা, ফিলিস্তিন। যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় এখন এক নতুন ধরনের আতঙ্ক বিরাজ করছে। ইসরায়েলি বাহিনীর সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এখন নিজেদের অভ্যন্তরীণ ক্ষমতাকে মজবুত করতে মরিয়া। আর এর বলি হচ্ছে সেই সব বিশ্বাসঘাতক এবং সশস্ত্র গোষ্ঠী। হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সবচেয়ে বড় অভিযানের ঘোষণা দিয়েছে, যার লক্ষ্য উপত্যকায় কাজ করে যাওয়া অবশিষ্ট সশস্ত্র গ্যাংগুলিকে ভেঙে ফেলা। সূত্র জানিয়েছে, 10 অক্টোবর থেকে হামাস যোদ্ধারা গাজার অভ্যন্তরে তথাকথিত ইসরায়েল সমর্থিত গ্যাং এবং মিলিশিয়াদের হত্যাকাণ্ড তীব্রতর করেছে। এই দলগুলি যেমন ইসরায়েলের সাথে যুক্ত বলে পরিচালিত দগমুশ গোষ্ঠী বা উত্তর গাজার পপুলার আর্মি এবং পূর্ব রাফার পপুলার ফোর্সেস IDF থেকে অস্ত্র ও লজিস্টিক সহায়তা পায় বলে হামাসের অভিযোগ। গাজার নিরাপত্তা সূত্রগুলি এই বিদ্রোহীদের দেখছে এমন উপাদান হিসেবে যাদের মার্কিন যুক্তরাষ্ট্র হামাসের কর্তৃত্বকে দুর্বল করার জন্য ব্যবহার করতে পারে। হামাসের মতে এই সহযোগী গ্যাং সদস্যরা অপহরণ, হত্যা, নাশকতা এবং ইসরায়েলি বাহিনীর জন্য সশস্ত্র আবরণ সরবরাহের মতো কাজে জড়িত। হামাসের এই বিশ্বাসঘাতকদের হত্যা অভিযান যুদ্ধবিধ্বস্ত ছিটমহল জুড়ে পূর্ণ নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য এক কঠোর পদক্ষেপ। হামাসের এই অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান যখন তুঙ্গে, তখন আন্তর্জাতিক রাজনীতিতে এক অপ্রত্যাশিত মোড় দেখা দিয়েছে। হামাস কেবল ইসরায়েল নয়, আরব বিশ্বের কিছু অংশ এবং এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রকেও সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। তারা যেন একাই নিজেদের নিয়ন্তা হওয়ার শপথ নিয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। যদিও তিনি প্রাথমিকভাবে হামাসের গ্যাং দমনের পদক্ষেপকে খুব খারাপ লোক নির্মূলের কাজ বলে সম্মতি জানিয়েছিলেন, চুক্তি ভঙ্গ এবং নিরীহ মানুষ হত্যার অভিযোগ উঠলে তার সুর পাল্টায়। ট্রাম্প এক কথোপকথনে হামাসকে তীব্র ভাষায় হুমকি দেন, স্পষ্টতই ইঙ্গিত দেন যে মার্কিন বাহিনী সরাসরি না গেলেও খুব কাছের মানুষ আছে যারা ভেতরে যাবে, তবে আমাদের তত্ত্বাবধানে। এই মন্তব্যে এক শীতল বার্তা ছিল, হামাসকে তার শর্তেই চলতে হবে, নতুবা আন্তর্জাতিক হস্তক্ষেপের জন্য প্রস্তুত থাকতে হবে। হামাসের শক্তি, টানেলের গভীরে গোপন ফিসফিসানি। এই রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেও হামাসের শক্তি নিয়ে প্রশ্ন জাগে। একটি ছোট উপত্যকায় এত আন্তর্জাতিক চাপ, ইসরায়েলের সামরিক অভিযান এবং অভ্যন্তরীণ বিদ্রোহের মধ্যেও তারা কিভাবে এত শক্তিশালী অবস্থান ধরে রেখেছে? হামাসের শক্তি লুকিয়ে আছে তাদের অবিশ্বাস্য গোপনীয়তা এবং ইসরায়েলকে আঘাত করার ক্ষমতার মধ্যে। তারা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিকে উপেক্ষা করে যে অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান চালাচ্ছে তা তাদের লৌহ কঠিন নিয়ন্ত্রণকেই প্রমাণ করে।
তবে এই অভিযান গাজাকে শান্ত করবে নাকি আরো গভীর ও ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইসরায়েল ও আমেরিকা থেকে নজর সরিয়ে হামাস কি এখন গাজাকে নিজেদের দুর্ভেদ্য দুর্গ হিসেবে পুনর্নির্মাণ করছে, যেখানে তাদের কথার বাইরে দ্বিতীয় কোনো কথা বলার সাহস কারো থাকবে না?